নমস্কার বন্ধুরা, ফিল্মসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মেগা সিরিয়ালের স্টারেরা যদি সেই সিরিয়ালেই আবদ্ধ হয়ে যায় সেই নকল কল্পনার জগতে, কল্পনার জগৎটাই যদি তার কাছে হঠাৎ করে বাস্তবে রূপান্তরিত হয়, সেই স্টার যদি আর সেখান থেকে ফিরে আসতে না পারে তার সাধের ঘর সংসার স্বামীর কাছে, বন্দী হয়ে থেকে যায় সেই বোকা বাক্সেরই মধ্যে, তাহলে কেমন হবে? আজ আমি হইচইয়ের মুক্তিপ্রাপ্ত বোকা বাক্সে বন্দি সিরিজটি এক্সপ্লেন করব। সিরিজটি শেষে একটি দারুণ টুইস্ট আছে বন্ধুরা, তাই ভিডিওটিকে না টেনে পুরোটি দেখার, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলো আরম্ভ করা যাক। প্রথম সিনে আমরা দেখতে পাই মন সোহাগের ঘর সিরিয়ালের একটা শ্যুট চলছে, যেখানে সন্ধ্যামণির ননদ আর যা মিলে তার বাড়ির ড্রাইভারের মেয়ে সোহাগের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে। কলার খোসা সিঁড়িতে ফেলে দিয়ে সোহাগের পা ভেঙে ফেলার, যাতে বাড়ির ছোট বউ ঘরের লক্ষ্মী সন্ধ্যামণির পুলিশ ভাইয়ের সাথে সোহাগের বিয়েটা না হয়। ছোট বউ সন্ধ্যামণি হলো এই বাড়ির সকলের চোখের মণি, কিন্তু এই দুইজন মানে সন্ধ্যামণির যা আর ননদ হলো তার প্রধান শত্রু। যাই হোক, তারা তাদের ষড়যন্ত্র মতো সিঁড়িতে কলার খোসা ফেলে রেখে দিয়েছে। সোহাগ সিঁড়ি দিয়ে নামছে, তাহলে কি সত্যিই কলার খোসে পা পিছলে বিপদ ঘটাবে সোহাগ? কিন্তু না, আমাদের সন্ধ্যামণি থাকতে তা কি করে হতে পারে? সে এসে ঠিক বাঁচিয়ে নিল সোহাগকে, কিন্তু সোহাগকে বাঁচাতে গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে গেল সন্ধ্যামণি। সোহাগও বাঁচাতে পারল না তার প্রিয় মণিমাকে। দর্শকদের সবচেয়ে প্রিয় সিরিয়াল এই মন সোহাগের ঘর, তার মধ্যে সন্ধ্যামণির চরিত্রটা সকলেরই ফেভারিট। এই চরিত্রটা প্লে করছে অপলা। এবার সিন শিফট করা হয়েছে অপলার বাড়িতে, যেখানে ঘড়িতে অ্যালার্ম বাজছে। সকাল হয়ে গেছে, অপলার বর পার্থ তাকে ওঠাচ্ছে। উঠতে ইচ্ছে করছে না অপলার, তার ইচ্ছে এভাবেই সে পড়ে পড়ে ঘুমোয়। অপলা মানে অপু বলল, আজ সকালটা কাল সকাল হলে কত ভালো হতো না? পার্থ বলল, কাল থেকে যত খুশি ঘুমোস। ফ্রেশ হয়ে বেরোলে পার্থ অপুকে বলল, কিরে, আজকের প্ল্যানটা অন আছে তো? অপু বলল, অবশ্যই অন আছে। পার্থ বলল, কোথায় যাবি তাহলে? বিরিয়ানি খাবি? অপু বলে, না, বিরিয়ানি খাবো না। সেই ক্যাফেতে চল না, যেখানে তুই আমায় প্রথম প্রপোজ করেছিলি। ওদিকে অপলার শাশুড়ি মা অপলাকে খেতে ডাকলো। খুবই ব্যস্ত শিডিউল অপলার, তাড়াতাড়ি না খেলে আর তার ঠিকঠাক খাওয়া হয়ে ওঠে না। অপলার শাশুড়ি মা তাকে খুবই ভালোবাসেন। আজ অপলার লাস্ট শ্যুট। এবার মন সোহাগের ঘর সিরিয়ালে সন্ধ্যামণিকে মেরে ফেলা হবে। অপলা আর কোনো সিরিয়ালে কাজ করতে চায় না, তাই তাকে মেরে ফেলা হচ্ছে। এতদিন শরীর স্লিম রাখার জন্য স্যুপ, জুস, স্যালাড খেয়েই থাকতে হতো বেশিরভাগ সময় অপলাকে, কিন্তু আজ অপলা তার বাড়ির কাজের মেয়ে মাম্পিকে লুচি করতে বলল। আজ সে লুচি খাবে আর জিলিপি খাবে। অপলার শাশুড়ি বললেন, আমি শুধু ভাবছি কত লোক বসে থাকে সন্ধ্যাবেলা টিভির সামনে তাদের সন্ধ্যামণিকে দেখবার জন্য। এবার থেকে তারা তাদের প্রিয় সন্ধ্যামণিকে আর দেখতে পাবে না। আমারই খারাপ লাগছে। বাড়ির কাজের মেয়ে বলল, কেন ছেড়ে দিচ্ছ দিদি? এবার তাহলে সিনেমা করো। অপলা বলল, আমি আর কিচ্ছু করব না, শুধু পায়ের উপর পা তুলে খাবো। কাল থেকে আমার জন্য দুবেলা ভাত করো। শাশুড়ি মা বললেন, ওরা কি করবে তোর সাথে সিরিয়ালে? অপলা বলল, মেরে দেবে, হুইল চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। শাশুড়ি মা বললেন, কে, দীপা না অদিতি? কাজের মেয়ে মাম্পি বলল, দিদি, তোমার ও ফেভারিট ডায়লগটা একবার বলো না। পাশের ঘর থেকে পার্থ বলে উঠল, সন্ধ্যামণি কখনো অন্যায় করে না, আর করবেও না। এই হলো সন্ধ্যামণির ফেভারিট ডায়লগ। পার্থ বলল, মাম্পি, এই ডায়লগের জন্য তোর দিদি পার ডে কত নেয় বলতো? শাশুড়ি মা অপলাকে ডেকে তার মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়ে বললেন, পড়ে টরে যাওয়ার সিন আছে তো, একটু সাবধানে থাকিস।
আজ তো লাস্ট দিন, ভালোই ভালোই সব কিছু মিটে যাক। এই কাজটা তোকে অনেক কিছু দিয়েছে। যাওয়ার সময় অপলা তার মোবাইলটা নিতে ভুলে গেলে পার্থ সেটা দিতে যাওয়ায় তাড়াহুড়োই পার্থর হাত থেকে পড়ে গিয়ে অপলার মোবাইলের গরিলা গ্লাসটা ভেঙে যায়। পার্থ সরি বলতে গেলে অপু বলল, কোনো ব্যাপার না, তুই আবার একটা নতুন কিনে দিবি আমায়। পার্থ বলল, লাস্ট তোকে কখন এত হ্যাপি দেখেছি মনেই পড়ছে না। অপু বলল, হব না, আজ থেকে আমার কাজের ছুটি। এরপর থেকে আমি প্রফেশনালি সংসার করব, বর মানুষ করব, আর মা হব। এরপর সেটে গিয়ে উপস্থিত হয় অপলা। সেটের সবাই অপলাকে ছেড়ে দিচ্ছে বলে মন খারাপ করছে, কিন্তু অপলা আজ খুবই খুশি। প্রতীক, মানে মন সোহাগের ঘর সিরিয়ালে যে সন্ধ্যামণির স্বামীর চরিত্র প্লে করছে, সেই প্রতীক, সে অবধি অপলার ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করছে। মেকআপ রুমে ঢুকলে সবাই জিজ্ঞেস করলো, কি রে, একবারও আমাদের বললি না? অপলা বলল, বলতাম। সকলে অপলার কাছে ফেয়ারওয়েলের ট্রিট চাইল। হিয়া, মানে মন সোহাগের ঘর চরিত্রে যে সোহাগের রোল করছে, সে বলল, আমাদের তো একবার জানাতে পারতে মণিমা। এখানে শাশুড়ির চরিত্রে আছে নয়নদী। আজ সবাইকে বিরিয়ানি খাওয়াবে অপলা। সবাই বেরিয়ে গেলে নয়নদী বলল, তাহলে সামনের সপ্তাহে গাইনোকোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্টটা করে ফেলি, মিস করিস না কিন্তু। অপলা বলল, মিস করার আর কোনো চান্সই নেই। এরপর অপলা পার্থকে ফোন করে সবার জন্য বিরিয়ানিগুলো পাঠিয়ে দিতে বলল, আর বলল 8টায় ও বেরিয়ে যাবে সেই ক্যাফেতে। সেটের কর্মীদের মুখে একটাই কথা, অপলা ছেড়ে দিচ্ছে, সিরিয়ালটা এবারে একেবারে ডুবে যাবে। অপলার মেকআপ হয়ে গেলে প্রতীক ঢুকলো মেকআপ রুমে। অপলা তাকে একবার স্ক্রিপ্টটা পড়ে শোনাতে বলল। সিনটা কি নিয়ে রে? প্রতীক বলল, প্রেগন্যান্সি নিয়ে। অপলা বলল, সিনটা কি হচ্ছে রে? আমি কি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছি? কিন্তু স্ক্রিপ্টের মধ্যে মরার সিনটা কোথাও খুঁজে পেল না প্রতীক। অপলা চেক করে দেখলো, সত্যি তো লাস্ট সিনটা অপলার, মানে মরার সিনটা তো নেই। অপলা মেকআপ রুম থেকে বেরিয়ে দীপকে জিজ্ঞেস করলো, আমার মরার সিনটা কোথায়? দীপ বলল, এই কয়টাই তো সিন আছে। অপলা রেগে গিয়ে বলল, এরকম তো হওয়ার কথা নয়। দীপ বলল, আচ্ছা দাঁড়াও, দেখছি। এরপর দীপ শ্রীময়ী আর সুস্মিতাকে ডেকে বলল, অপলার লাস্ট সিনটা কোথায়? সুস্মিতা আলাদা করে নিয়ে গিয়ে অপলাকে বলল, অপাদি, চ্যানেল রাজি হচ্ছে না গো এত তাড়াতাড়ি তোমাকে মেরে দিতে। অপলা বলল, তাহলে ওরা আমায় কনফার্ম করলো কেন? সুস্মিতা বলল, শুরু থেকে ওরা ভার্বালি তোমায় কনফার্ম করেছিল, কিন্তু তারপর দিদি তো কথা বলেছে তোমার বিষয়ে, তুমি তো জানো। এখনো ওরা কোনো কনফার্মেশন মেলই পাঠায়নি। ওরা বলছে ট্র্যাকটাকে আরো 2 মাস টানতে হবে। অপলা বলল, এটা কি ইয়ার্কি হচ্ছে? আমি তো 4-5 মাস আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সুস্মিতা অনেক অনুরোধ করলো অপলাকে আর 2 মাস কোনো রকমের সিরিয়ালটাকে কন্টিনিউ করার জন্য। মন খারাপ করে মেকআপ রুমে এসে অপলা পার্থকে ফোন করে বলে, ওরা আমায় ছাড়বে না বলছে, আরো 2 মাস করতে হবে। আমি আর পারছি না। পার্থ বলল, কি আর করার আছে, এত বছর যখন করলে আরো 2 মাস টেনেই নাও। শেষে এসে সবার সাথে ঝামেলা করে কি কোনো লাভ আছে? আর যা হয় ভালোর জন্যই হয়। আমাদের একটা লোনও তো আছে, সেটাও তো লাস্ট মাসে শেষ হয়ে যাবে, তাই না? আর 2 মাসেরই তো ব্যাপার। অপলা পার্থর উপর রেগে গিয়ে ফোনটা কেটে দিল। এরপর আমরা দেখতে পাই বুকে একরাশ যন্ত্রণা নিয়ে মেকআপ করছে অপলা। যেহেতু সন্ধ্যামণি সিরিয়ালে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তাই তাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে শর্ট আছে, তাই পায়ে একটা ফেক ব্যান্ডেজ করা হচ্ছে অপলার। হুইল চেয়ারে বসলে অপলার কাছ থেকে তার ফোনটা নিয়ে অন্য একটা ফোন দেওয়া হয় তাকে। এরপর অপলা সেটে যায়। কোনো কিছুই ভালো লাগছিল না তার। ওদিকে সেটে রোল, সাউন্ড, ক্যামেরা শুরু হয়ে গেছে। শট চলছে সন্ধ্যামণির শাশুড়ি মায়ের। এরপর সন্ধ্যামণির শট সেট রেডি করা হচ্ছে। সিনটা হলো সকলে জমায়েত হয়েছে ড্রয়িং রুমে। সেখানে সকলে জেরা করছে সন্ধ্যামণিকে, কারণ
সবাই জানতে পেরেছে যে সন্ধ্যামণি মা হতে পারবে না। সোহাগকে বাঁচাতে গিয়ে নিজে যে সিঁড়ি থেকে পড়ে গেল, তাতে করে সে তার মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বাড়ির বড় বউ একটা রিপোর্ট দেখালো। শাশুড়ি মা অবাক হয়ে সন্ধ্যামণির স্বামীকে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? ইন্দ্রকে জিজ্ঞেস করলে সে বলল, তোমাদের জানাতাম, কিন্তু একটু সময় নিচ্ছিলাম। এই নিয়েই ছিল পুরো সিনটা। ননদ আর বড় যা মিলে কোণঠাসা করছিল সন্ধ্যামণিকে। শ্বশুরমশাই তো নীরব দর্শক, যেমন আর 5টা সিরিয়ালে দেখানো হয়। এরপর ছিল সন্ধ্যামণির ডায়লগ। সেটা সন্ধ্যামণি বলতে গেলে মাঝপথে ভুলে গেল, কেননা তার মনটা তখনও ঠিক হয়নি। দীপকে একটু ধরিয়ে দিতে বলল অপলা। তখন বাকি সবাই একটু রিল্যাক্স করার জন্য সেখান থেকে বেরিয়ে গেল। অপলা বলল, আমার মুখস্থ হচ্ছে না দীপ, তুমি একটু বলে বলে দিও। এরপর শর্ট রেডি হলে দীপ বলে বলে দিচ্ছিল, আর অপলা মানে সন্ধ্যামণি ডায়লগগুলো বলে যাচ্ছিল। হঠাৎ অপলা দেখলো যে দীপের বলাটা বন্ধ হয়ে গিয়েছে। অপলা বলল, তারপর কি রে বল। কোনো সাড়া নেই। পাশ ফিরে অপলা দেখলো যে দীপ নেই, কেউ কোথাও নেই। ক্যামেরা নেই, মাইক নেই, লাইট নেই, কেউ নেই। পুরো সেটটা যেন উধাও। অপলা বলল, সঞ্জয় দা, শটটা কি কেটেছ? সেই সময় ইন্দ্র ঘর থেকে বেরিয়ে এসে বলল, কোথায় কেটেছে? অপলা বলল, আরে সেরো কাটার কথা বলিনি, বলছি শটটার কথা। সবাই গেল কোথায়? ইন্দ্র বলল, কে কোথায় যাবে, সবাই তো বাড়িতেই আছে। অপলা বলল, গোটা ইউনিটটা কি ফ্লোরের বাইরে চলে গেল নাকি? ইন্দ্র বলল, এসব কি বলছো তুমি, চলো তোমার রেস্টের প্রয়োজন। অপলা বলল, আরে ঘরে যাব কি, আমি তো বাড়ি যাব, আমার বেরোনোর আছে। প্যাক আপ তো হয়ে গেছে তাই না? আমি যাব, পার্থ আমার জন্য ক্যাফেতে ওয়েট করছে। ইন্দ্র বলল, কে পার্থ? অপলা বলল, কেন তুই কিছুই জানিস না মনে হচ্ছে? আমার স্বামী পার্থ। তুই কি জানিস না নাকি প্রতীক? ইন্দ্র বলল, কে প্রতীক, কাকে কি বলছো তুমি? আমি তোমার হাজবেন্ড ইন্দ্র, আর তুমি সন্ধ্যামণি। সেই সময় সিঁড়ি দিয়ে নেমে এলো সন্ধ্যামণির শাশুড়ি। তিনি বললেন, কি হয়েছে রে? অপলা বলল, এ কি নয়নদি, তুমি বাড়ি যাওনি? বললে যে আপ টু আছে, প্যাক আপ হয়ে গেছে তোমার। শাশুড়ি ইন্দ্রকে বলল, এসব কি বলছে ছোট বৌমা, ও তুই তোকারি করছে কেন? আমি ওর মুখ দেখতে চাই না, ওকে ঘরে নিয়ে যা। ইন্দ্র ঘরে নিয়ে যেতে চাইলে অপলা বলল, আরে আমি তো বেরোবো, আমার প্যাক আপ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই যে অপলা একটা বাচ্চা বেলার দেবীর চরিত্রে অভিনয় করছে। তাকে স্ক্রিপ্টটা ভালো করে পড়ে শোনানো হচ্ছে। তখন বাচ্চা অপলা কাঁদতে কাঁদতে বলল, এত বড় বড় ডায়লগ আমি বলতে পারছি না, ওরা কেন আমায় এত বড় বড় ডায়লগ দেয় বলো তো রিমাদি। রিমাদি বলল, আচ্ছা তুমি যতটা পারবে ততটাই বলো, বাকিটা আমি ঠিক করে দেব। একজন বলল, তুমি বড় হয়ে কি হতে চাও অপলা? অপলা বলল, আমি ডাক্তার হতে চাই। আবার একবার বলল, না না টিচার হতে চাই। তখন রিমাদি বলল, দেখো বড় হয়ে তো তুমি সবকিছু হতে পারবে না, হয় ডাক্তার হতে হবে নয় টিচার। আর অ্যাক্টিং করলে তুমি সব হতে পারবে, ডাক্তার, টিচার, আবার কখনো বা দেবী। অপলা বলল, কিন্তু এগুলো তো সব নকল, নকল ডাক্তার, নকল টিচার, নকল দেবী, সবটাই তো নকল, কোনোটাই তো সত্যি নয়। আমি নকল হতে চাই না। ছোটবেলা থেকেই অপলার অ্যাক্টিং এর প্রতি একটুও ঝোঁক ছিল না। এরপর আমরা দেখি আগের দিন রাতের একটি ঘটনা, যেখানে অতনুদা সিরিয়ালের কোনো একটা অংশকে অপলাকে ভয়েস ওভার করতে পাঠালো। রাত্রে অপলা সেই ভয়েস ওভারটাকে ফোনে রেকর্ড করছিল, কালকে টেলিকাস্ট আছে তাই। কিন্তু পার্থ সেটা করতে দিল না, নিজের একটু সময় কাটাবে বলে। পার্থ বলল, আমি আর তোকে কোনো কাজ করতে দেব না, দেখে নিস, আমি এবার সবটা গুছিয়ে নেব, প্রমিস। পার্থ গেছে সেই ক্যাফেটাতে, ওয়েট করছে অপলার। অন্যদিকে অপলাকে ঘরে নিয়ে গিয়ে তাকে রাতের ডিনার দেয় ইন্দ্র। অপলা বলে, আরে আমি খাবো না, পার্থ আমার জন্য ক্যাফেতে ওয়েট করছে। ইন্দ্র বলল, না খেলে হবে, এত কড়া কড়া ও ঘুমের ওষুধ খাচ্ছ তুমি। অপলা বলল, এটা লাস্ট সিন তাই তো?
ইন্দ্র নিজে হাতে সন্ধ্যামণিকে খাইয়ে দিল। সন্ধ্যামণি এভাবেই তার চরিত্রের বাইরে যেন আর বেরোতে পারছে না। সবাই যেন তাকে অপলা হতে আর দিচ্ছে না। হঠাৎ করে এই পুরো সিরিয়াল, সব চরিত্রগুলো যেন সত্যি হয়ে গেছে। এমনকি এই গোটা সেটটা যেন একটা বাড়ি হয়ে গেছে। ইন্দ্র বলল, সন্ধ্যা, আমি তোমাকে খুবই ভালোবাসি। বাচ্চা না হলে তো আর ভালোবাসা মিথ্যা হয়ে যায় না। আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা একটা বেবি অ্যাডপ্ট করে নেব। বাড়ির কে কি বললো তা নিয়ে মাথা ঘামিও না। ওদিকে আমরা দেখি বড় যা আর ননদ মিলে সোহাগের বিয়ের গয়না নিয়ে মজা করতে শুরু করেছে। বলছে ওই গয়নাগুলো ফুটপাতের গয়না, ওই গয়না নিয়ে চৌধুরী বাড়িতে বিয়ে হবে না, বরং তুমি তোমার আদরের মণিমাকে নিয়ে কালীঘাটে গিয়ে বিয়েটা সেরে ফেলো। তখন সেখানে সন্ধ্যামণি এলো আর তার একটা চন্দ্রহার সোহাগকে পরিয়ে দিতে যাচ্ছিল। তখন বড়জা বলল, এটা ঠাকুমার চন্দ্রহারটা না? সন্ধ্যামণি বলল, এটা মা আমায় দিয়েছিল, আমি সোহাগকে দিলাম। বড়জা আর ননদ রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে গেল। ওরা চলে গেলে অপলা বলল, এবার প্যাক আপ তো, এ হারটা নিয়ে যা, এবার আমি চলি। তখন ইন্দ্র আবার বলল, কি করছো কি তুমি? আমি ইন্দ্র, আমি তোমার ইন্দ্র, তুমি কি সব ভুলে যাচ্ছ সন্ধ্যা? অপলা বলল, বুঝেছি, এটা একটা প্র্যাকটিক্যাল জোক, তাই না প্রতীক? কিন্তু আজ নয়, আজ খুব টায়ার্ড লাগছে, আমাকে বাড়ি যেতে হবে, পার্থ ওয়েট করছে, মেকআপ তুলতে হবে, শ্যুট তো শেষ হয়ে গেছে। ইন্দ্র বলল, শ্যুট? তোমার এগুলো শ্যুট বলে মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে এখানে শুটিং করছি আমরা? অপলা বলল, মনে হবার তো কিছু নয়, এটা একটা শুটিং ফ্লোর। ইন্দ্র বলল, যখন শ্যুট চলছে তখন নিশ্চয়ই ক্যামেরা আছে, কোথায় ক্যামেরা? অপলা বলল, হ্যাঁ ক্যামেরা আছে, সঞ্জয় দা, পাপায় সবাই আছে, কিন্তু ফ্লোরে কেন নেই সেটাই বুঝতে পারছি না। সারা বাড়ি ঘুরে দেখালেও কোথাও ক্যামেরা দেখতে পেল না অপলা। ইন্দ্র বলল, এটা বাড়ি, কোনো সেট নয়, এটা তোমার বাড়ি, তোমার সংসার। তখন অপলা দেখলো একটা দরজা, সেদিকে গিয়ে অপলা বলল, এটা তো প্রপ রুম। ইন্দ্র বলল, কি, এটা প্রপ রুম? অপলা বলল, হ্যাঁ, সেটের প্রপ থাকে এখানে। ইন্দ্র বলল, এটা স্টোর রুম, তুমি নিজের হাতে চাবি দিয়েছিলে, তুমি সব ভুলে যাচ্ছ। ইন্দ্র বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফেভারিট জায়গাটা দেখো। এই বলে ইন্দ্র অপলাকে ঠাকুর ঘরের দিকে নিয়ে গেল। ইন্দ্র বলল, ঠাকুর ঘর তোমার রাধা মাধব? অপলা বলল, আমি জানি এটা ঠাকুর ঘর, আমি শর্ট দিয়েছি এখানে। ইন্দ্র বলল, এটা তোমার ঠাকুর ঘর, রোজ তুমি পুজো দাও এখানে। অপলা বলল, তুই কি প্রমাণ করতে চাইছিস প্রতীক? ইন্দ্র বলল, ক্যামেরা কোথায়? অপলা বলল, ক্যামেরা আছে। তখন ইন্দ্র বলল, চলো তোমায় গোটা বাড়িটাই ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু কোথাও ক্যামেরা দেখতে পেল না অপলা। সন্ধ্যামণিকে তার বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল ইন্দ্র। ইন্দ্র বলল, তুমি একটু ঘুমাও, আমি অফিসের একটা কাজ সেরে আসছি। ইন্দ্র চলে গেলে উঠে বসলো সন্ধ্যামণি, মানে অপলা। তার মোবাইলটা নিয়ে পার্থর মোবাইলে একটা ফোন করলো, যেখানে মোবাইলে হাজবেন্ড নামে সেভ করা ছিল। ফোনে রিং হবার পর পাশের ঘর থেকে ইন্দ্র এসে বলল, কি হলো, ফোন করছো কেন, কিছু দরকার? অপলা বলল, না। ইন্দ্র বলল, আমি পাশের ঘরেই রয়েছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। তখন অপলার মনে পড়ল এটা ওর ফোনটাই নয়, শুট করবার সময় তো ওর ফোনটা নিয়ে নিয়ে অন্য ফোন দেওয়া হয়েছিল তাকে। অপলা ভাবতে থাকলো, সব মিথ্যে, এগুলো সব মিথ্যে। এই ভেবে ও বলল, আমি পালাবো, আমি এখান থেকে পালাবো। এই বলে সে যখন নামতে গেল বিছানা থেকে, তখন পড়ে গেল, কেননা তার পাটাতে তো ব্যান্ডেজ, পাটাতে প্রচন্ড যন্ত্রণা, সে উঠে দাঁড়াতেও পারছে না। এরপর অপলা হুইল চেয়ারে করে গেল এই বাড়ির ড্রাইভার নকুলদার কাছে। নকুলদা বলল, এত রাতে কি ব্যাপার বৌদিমণি? তখন অপলা বলল, একটা দরকার আছে নকুলদা। নকুলদাকে গাড়ি বের করতে বলল সন্ধ্যামণি। এরপর সন্ধ্যামণি গিয়ে পৌঁছালো সেই ক্যাফেটায়, যেখানে পার্থ তখন বসে কফি খাচ্ছে।
ড্রাইভার নকুলদা বলল, বৌদিমণি, ইন্দ্রদাদাবাবুকে একবার জানালে হতো না? আর কেউ বুঝুক না বুঝুক, সে তো বুঝতো আপনার ব্যাপারটা। সেই ক্যাফেটাতে গিয়ে পৌঁছে গাড়ির কাজ নামিয়ে সন্ধ্যামণি দেখল পার্থর সাথে বসে রয়েছে অপলা। সন্ধ্যামণি অবাক হয়ে গেল, এখানে অপলা এলো কি করে? আমি তো অপলা, তাহলে ওখানে কে বসে রয়েছে পার্থর সাথে? ওদিকে ইন্দ্র জানতে পেরে গেছে যে সন্ধ্যামণি বাড়িতে নেই। ইন্দ্র বারবার করে ফোন করছে সন্ধ্যামণির মোবাইলে, আর সন্ধ্যামণি এদিকে অবাক হয়ে দেখছে তার পার্থকে। দেখছে যে তার পার্থ অপলার সঙ্গে বসে গল্প করছে আর কফি খাচ্ছে। ফোনটা কেটে দিল অপলা। এরপর অপলা দেখলো যে পার্থ ক্যাফে থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, আর পার্থর পিছনে বসলো অপলা, মানে আরেক অপলা। সন্ধ্যামণি তো কিছুই বুঝতে পারছে না। ওরা বাইক স্টার্ট করলে অপলা তার ড্রাইভারকে বলল পার্থকে ফলো করতে। এবার ইন্দ্র ফোন করেছে ড্রাইভারকে। ড্রাইভার তো ইন্দ্রদাদাবাবুর ফোন দেখে ভয় পেয়ে গেছে, বলছে সর্বনাশ, ইন্দ্রদাদাবাবু ফোন করেছে, এবার কি হবে? তখন সন্ধ্যামণি বলল, যে যাই বলুক, তুমি গাড়ি কিন্তু একদম থামাবে না। ইন্দ্র ড্রাইভারকে অনেকগুলো কথা শোনালে ড্রাইভার ভয় পেয়ে অপলার কথা না শুনে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল বাড়ির দিকে। অপলার আর পার্থকে ফলো করা হলো না। ওদিকে ইন্দ্রর বাড়িতে ড্রয়িং রুমে বসে সবাই অপেক্ষা করছে সন্ধ্যামণির জন্য। সবাই বলছে যে সন্ধ্যামণি তো এরকম হঠকারিতা করার মেয়েই নয়। সন্ধ্যামণির শাশুড়ি বলল, ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। এত রাতে বাড়ির বউ বাড়ির বাইরে, আমার সংসারে কারো নজর পড়েছে। বাড়ি ফিরে আসা মাত্রই সন্ধ্যামণিকে সবাই জেরা করতে শুরু করলো, ননদ, বড় যা, এমনকি শাশুড়ি পর্যন্ত। ইন্দ্র জিজ্ঞেস করলো, এত রাতে তুমি কোথায় গেছিলে? বড় যা বলল, হয়তো তার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলে। যদি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলে তো সেখানেই রাতটাও কাটিয়ে আসতে পারতে। এরকম নানান আজে বাজে কথা সন্ধ্যামণিকে সবাই মিলে শোনাতে থাকলো। তখন একটা খুব সুন্দর বেনারসি শাড়ি নিয়ে এসে সোহাগ সবাইকে দেখালো, যে দেখো, মণিমা এই শাড়িটাই আনবার জন্য গেছিল। তোমরা সবাই সেদিনে যখন আমাকে ফুটপাতের শাড়ি গয়না নিয়ে ঠাট্টা করছিলে, সেই জন্যই মণিমা সবচেয়ে দামি কোয়ালিটির ভালো শাড়ি আমার জন্য আনবার জন্যই রাত্রেবেলা গেছিল। এসব শুনে শাশুড়ি মা তো প্রচণ্ড আনন্দিত হলো এবং ইন্দ্রকে বলল, বৌমাকে ঘরে নিয়ে যা। অন্যদিকে সন্ধ্যামণির শাশুড়ি মা বলেন যে কালকে ঠাকুরমশাইকে আসতে বলো, কাল আমি বাড়িতে পুজো দেব। ওদিকে বেডরুমে গিয়ে সন্ধ্যামণি আয়নার সামনে দাঁড়িয়ে পার্থর সাথে বসে থাকা অপলার কথা চিন্তা করে বলল, আমি কে? আর পার্থর সাথে যে মেয়েটা বসেছিল সেই বা কে? পার্থর সাথে যে বসেছিল সে তো অপলা, তাহলে সন্ধ্যামণি আর অপলা কি আলাদা? অনেকে বলে পৃথিবীতে প্রতি 7 জনের মধ্যে একজন নাকি হুবহু আরেকজনের মতো দেখতে। হঠাৎ সন্ধ্যামণি চিৎকার করে উঠে বলে, আমি অপলা। সেই চিৎকার শুনে সেখানে সোহাগ এসে পৌঁছায়। সোহাগ বলে, মণিমা, তুমি কি কাউকে ডাকছো? মণিমা বলে, আমি তো তোকে খুবই ভালোবেসেছি, বল, তুইও তো আমাকে খুব ভালোবাসিস। সোহাগ বলে, তুমি কোনো চিন্তা করো না মণিমা, বাবার কাছে আমি সবটা শুনেছি। সন্ধ্যামণি বলে, তোর বাবা তোকে কি বলেছে? বলেছে যে আমি পার্থ আর অপলাকে দেখতে পেয়েছি। বলেছে অপলা আর সন্ধ্যামণি একটাই মানুষ। সোহাগ বলে, আচ্ছা মণিমা, তোমার সঙ্গে আমি এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। তখন সন্ধ্যামণি হিয়া বলে সোহাগকে ডেকে সামনে নিয়ে আসে। তখন সোহাগ বলে, কে হিয়া? সন্ধ্যামণি সোহাগকে কাছে টেনে নিয়ে এসে বসিয়ে বলল, বাকি সবাইকার কথা না হয় ছেড়েই দিলাম, তুই তো আমাকে ভালোবাসিস, বল। সেই ছোটবেলায় যখন তুই অ্যাক্টিং করতে এসেছিলি, তখন তোর বোর্ড এক্সাম চলছিল, আমি কতবার সেটে বসিয়ে তোকে অঙ্ক করিয়েছি, বল। তুই, তোর মা, তানিয়াদির উত্তরপাড়ায় বাড়ি, তুই কেন তোরা স্বীকার করছিস না এই ব্যাপারগুলো? সোহাগ বলে, তুমি ওষুধ খেয়ে নাও মণিমা, তোমার রেস্টের দরকার। সন্ধ্যামণি বলে, আমি নেব রেস্ট, তার আগে তুই বল সত্যিটা কি?
অকারণ কতগুলো মিথ্যা কথা বলে যাচ্ছিস। এই মিথ্যা কথাগুলোর তো প্রয়োজন নেই। দিস ইজ আননেসেসারি। তোকে ম্যানেজারের সাথে মেকআপ রুম থেকে বেরোতে দেখেছি, বলে দেবো সবাইকে। কি করছিলিস মেকআপ রুমে ম্যানেজারের সাথে? সোহাগ চিৎকার করে উঠে বলল, এসব কি বলছো তুমি মণিমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সন্ধ্যামণি বলল, তুই হিয়া। তখন সোহাগ বলল, আমার নাম সোহাগ রায়, আমার বাবার নাম নকুল রায়, এই বাড়ির ড্রাইভার। আর 7 দিন পরে আমার বিয়ে রঞ্জনের সাথে, সম্পর্কে তোমার ভাই। আর তুমি সন্ধ্যামণি, আমার মণিমা। এই বলে সোহাগ সেখান থেকে বেরিয়ে গেল। সোহাগ চলে যাবার পর সন্ধ্যামণি মনে মনে ভাবল, এটা ষড়যন্ত্র, আমাকে এখানে আটকে রাখার ষড়যন্ত্র। ওরা ষড়যন্ত্র করে আমাকে এখানে আটকে রেখেছে। এটা একটা সিরিয়ালের সেট, কাঠ দিয়ে বানানো, প্লাই দিয়ে বানানো একটা সেট। এটা কোনো সত্যিকারের বাড়িই নয়, আর আমি সেটা আজকে প্রমাণ করেই ছাড়ব। এটা ঠিক করে নিয়ে সন্ধ্যামণি গেল ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে হুইল চেয়ারে বসে সেখান থেকে একটা ম্যাচেস বক্স নিয়ে নিল এবং ম্যাচেস দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে সেই সেটের প্লাইয়ের মধ্যে আগুন লাগিয়ে দিল। সত্যি সত্যি প্লাইয়ের মধ্যে আগুন লেগে ধো ধো করে জ্বলতে লাগলো প্লাইগুলো। তখন হাসতে শুরু করলো সন্ধ্যামণি, কেননা তার কথাটাই ঠিক হয়েছে যে এটা একটা সেট। আগুনের পোড়া গন্ধ পেয়ে বাড়ির সবাই সেখানে ছুটে এলো। প্রথমে এলো সেখানে ইন্দ্র। ইন্দ্র এসে ঠাকুর ঘরে রাখা জলের বালতি দিয়ে ওই আগুনটাকে নেভালো। তারপর বাড়ির সকলে এলে সবাইকে এই কথাগুলো বলল যে সন্ধ্যামণি ভাবছে যে এটা একটা সেট, এখানে সব কিছু শুটিং চলছে, আমরা সবাই ওর সাথে শুটিং করছি। ওর বড় ভাসুর বলল, তুমি তো ঠাকুর ঘরটা বলেছিলে প্লাই দিয়ে ভালো করে বানাতে, তার জন্যই তো ঠাকুর ঘরের দেওয়ালগুলো আরো বাকি দেওয়ালগুলোর মতো করেই আমরা কাঠ দিয়ে বানিয়েছিলাম, আর এখন তুমি বলছো এই পুরো বাড়িটাই একটা শুটিং স্পট। সন্ধ্যামণি অবাক হয়ে কথাগুলো শুনল। আগুন নেভাতে গিয়ে ইন্দ্রর হাতে একটু আগুনের ছেটা লেগে গেছিল, সেটাতে খুবই জ্বালা করছিল ইন্দ্রর। সন্ধ্যামণি সেখানে একটু ব্যান্ডেজ করে দিতে গেলে ইন্দ্র খুবই রেগে গেল। বলছে, কেন তুমি এগুলো কেন করতে আসছো? এগুলো তো সবই শুটিং চলছে, সবই তো নকল। দেখবে আমি ছুরি দিয়ে আমার হাতটা কেটে দেবো, সেখান দিয়েও রক্ত পড়বে না, সেখান দিয়ে রং বের হবে, দেখবে। এই বলে একটা ছুরি দিয়ে ইন্দ্র নিজের হাতটা কেটে ফেলল। সন্ধ্যামণি তাড়াতাড়ি সেখানে গিয়ে হাতটাতে ব্যান্ডেজ করে দিল এবং ভাবতে লাগলো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা কল্পনা আর কোনটা বাস্তব। সবের মধ্যেই জড়িয়ে পড়েছে ও, কিছুই ঠিকঠাক করে বুঝে উঠতে পারছে না। সারা রাত ঘুম এলো না সন্ধ্যামণির। মাঝরাতে ইন্দ্র ঘুমিয়ে পড়লে উঠে বসে সে ভাবতে লাগলো, সত্যি মিথ্যে সবটাই আমার গুলিয়ে গেছে। অপলা বলে আসলে কেউ কোনোদিন ছিল না, নাকি সন্ধ্যামণিকে মরে গিয়ে প্রমাণ করতে হবে অপলা আসলেই এক্সিস্ট করে। এরপর সন্ধ্যামণি তার হাতের কাছে থাকা কতগুলো ঘুমের ওষুধ নিয়ে খেয়ে ফেলল। সন্ধ্যামণির ঘুম ভাঙল সকালবেলায় ডাক্তারের ডাকে। সবাই দেখলো তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে ডাক্তার এসেছে। ডাক্তার সন্ধ্যামণিকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে সন্ধ্যামণি? ডাক্তার বলল, ঘুমের ওষুধগুলো গিলতে পারেনি, তার আগেই সেন্সলেস হয়ে গেছিল। এই বলে ডাক্তারবাবু চৌধুরী বাবুকে বললেন যে আপনাকে একটা কাজ করতে হবে। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি কাজ করতে হবে? তখন ডাক্তারবাবু বলল যে আপনাকে একটু মিষ্টি আনতে হবে, আমাদের সন্ধ্যামণি মা হতে চলেছে। এই কথা শুনে বাড়ির সবাই তো আনন্দে আটখানা। ডাক্তারবাবু ইন্দ্রকে আর বাড়ির সকলকেই বলল যে এটা আপনাদের কাজ কিন্তু একটু বেড়ে গেল, ওনার মানসিক সমস্যা তো একটু আছেই, সেই কারণে এই সময় ওনার উপরে এটা একটু ইফেক্ট ফেলতে পারে। আমি একজন গাইনোকোলজিস্টের নাম আপনাদেরকে লিখে দিচ্ছি, ওনাকে তাকে একটু দেখিয়ে নেবেন, আর 2 দিন পরেই ওনার পায়ের প্লাস্টারটাও কাটা হবে। ঠিক সেই সময় সন্ধ্যামণি বলে ওঠে, নয়নদি, তুমি একটা গাইনোকোলজিস্টের সাথে তো অ্যাপয়েন্টমেন্ট করেছিলে, পার্থকে একটা খবর দাও না। সন্ধ্যামণির শাশুড়ি মা বাকি সবাইকে অন্য ঘরে নিয়ে গেল মিষ্টি মুখ করাতে। সেই সময় সোহাগ সন্ধ্যামণির কাছে বসে বলল, তুমি কি খুশি নও মণিমা? আমি ভেবেছিলাম যে তোমার ওই রিপোর্টটা নিশ্চয়ই নকল, তুমি একদিন না একদিন ঠিক মা হবে। কিন্তু ওরা খুশি হয়নি মণিমা, ওরা চাইবে তোমার বাচ্চা যেন এখানে এই পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়।
সন্ধ্যামণি বলল, ওরা কারা? তখন সোহাগ বলল, তোমার যা আর ননদ। সন্ধ্যামণি মনে মনে ভাবল, কার বাচ্চা, কিসের বাচ্চা? সবটাই তো স্ক্রিপ্টেড, এটা তো একটা সিরিয়াল। সন্ধ্যামণি ঠিক করলো যে সাজানো ডায়লগ ও আর বলবে না। ইন্দ্রকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তাহলে রিপোর্টটা? তখন ইন্দ্র বলল, ওটা হসপিটালের ভুল রিপোর্ট। হসপিটাল ইন্দ্রর কাছে ক্ষমাও চেয়েছে ওই ব্যাপারটা নিয়ে। পরদিন সকালবেলা বাড়িতে বিশাল পুজোর আয়োজন করা হয়েছে। ননদ আর যা মিলে পুজোর আয়োজন করছে, কিন্তু ঠাকুরমশাইয়ের তাদের আয়োজন একদমই পোষাচ্ছে না। ঠাকুরমশাই বারবার একটাই কথা বলছেন যে এখানে যদি সন্ধ্যামণি থাকতো তাহলে আমাকে কিছুই করতে হতো না, সবই সন্ধ্যামণি নিজে থেকেই জোগাড় করে দিত। তোমরা সেসব পারবে না, তোমাদের দ্বারা হবে না। সে সময় সন্ধ্যামণির শাশুড়ি মা এসে বললেন যে ওর তখন শরীর একটু খারাপ, তাই ওকে আমি খাটাখাটনি করতে একটু বারণ করেছি। ওদিকে সন্ধ্যামণি নিজের রুমে চুপচাপ বসে আছে, কাপড়ও চেঞ্জ করেনি। ইন্দ্র এসে বলল, ওদিকে পুজো শুরু হয়ে যাবে তো, শাড়িটা চেঞ্জ করো। কিন্তু সন্ধ্যামণি একটা কথাও বলছে না, চুপচাপ বসে আছে। ইন্দ্র বলে যে তুমি কি চাও, তুমি কথা বলবে না আমার সঙ্গে? তখন সন্ধ্যামণি বলল, এই সিনটা আমার স্ক্রিপ্টে নেই। আমার স্ক্রিপ্টে কোনো সিন না থাকলে আমি কি ডায়লগ বলবো তাই বুঝতে পারছিলাম না। আমি কোনো ডায়লগও বলবো না, আমি কোনো কিছু করবও না। ইন্দ্র বলল, বেশ, আমি মেনে নিলাম যেগুলো সবগুলো স্ক্রিপ্টেড, কিন্তু তোমার পেটের বাচ্চাটা, আমাদের প্রথম সন্তান, ওর সম্বন্ধে তুমি কি বলবে? সন্ধ্যামণি বলল, এখানে সবই নকল, নকল বর, নকল বাচ্চা, নকল প্রেগন্যান্সি, সবই নকল। এরপর ইন্দ্র চলে গেলে সন্ধ্যামণি নিচে থেকে একটা কাগজ কুড়িয়ে পেল। কাগজটা তুলে নিয়ে দেখলো সেটা একটা স্ক্রিপ্ট। এরপর সন্ধ্যামণি বাইরে এসে রঞ্জনকে ডেকে বলল, আমি একটা চিঠি পেয়েছি, আমার বালিশের তলায় আছে, একটু নিয়ে আসবে? সোহাগ সেখানে গিয়ে চিঠিটা নিয়ে এলো, পড়ে শোনাতে শুরু করলো। এটা দেখা গেল ইন্দ্রর লেখা একটা চিঠি। আবারও অবাক হয়ে গেল সন্ধ্যামণি, সেই স্ক্রিপ্টটা গেল কোথায়? সে তো বালিশের নিচে স্ক্রিপ্টটা রেখে এসেছিল। ইন্দ্রর চিঠি হয়ে গেল কিভাবে? প্রত্যেকটি পদক্ষেপে সন্ধ্যামণি অবাক হয়ে যেতে লাগলো, আর বাঁধা পড়ে যেতে লাগলো এই চৌধুরী পরিবারে। সবকটাই যেন আসল হয়ে উঠছে। পরের দিন আমরা দেখতে পাই যে সন্ধ্যামণিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, হঠাৎ করে সন্ধ্যামণির মাথা ঘুরে যাওয়ার কারণে। ডাক্তার বলল, এই সময় এটা নর্মাল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। এই বলে সবাইকে সেখান থেকে বের করে দিল। এরপর সেখানে একজন নার্স এলো সন্ধ্যামণিকে ইঞ্জেকশন দিতে। নার্সটি এসে বলল, আপনি সন্ধ্যামণি নয়? কি সৌভাগ্য আমার, আপনার সঙ্গে দেখা হলো, আপনাকে আমার সঙ্গে একটা সেলফি নিতে হবে। সন্ধ্যামণি চকিতে উঠে বসলো, কেননা ও ভাবলো এ মনে হয় আসল সত্যিটা বুঝতে পেরেছে যে আমি চরিত্রের সিরিয়ালের সন্ধ্যামণি, আসলে আমি অপলা। তখন সে আবার ইন্দ্রকে ফোন করে ডেকে নিয়ে এলো। তখন সেই মেয়েটি আবার বলল, আমি তো সন্ধ্যামণি। ওদিকে ইন্দ্র সন্ধ্যামণির কাছে এলে সন্ধ্যামণি বলল, দেখো নার্স, সন্ধ্যামণিকে চেনে, আমি অপলা, আমি মন সোহাগের ঘর সিরিয়ালে নাটক করি, অ্যাক্টিং করি। ও রোজ টিভিতে 8:30টায় আমাকে দেখে ইন্দ্র, ও আমাকে চেনে। নার্সটা বলল, আপনাকে চিনব না? আপনি সন্ধ্যামণি, গত বছর বন্যাতে বস্তিতে সবাইকে রান্না করে খাইয়েছিলেন আপনি। ওরা এখনো বলে সন্ধ্যামণি মানুষ নয়, নির্ঘাত মা লক্ষ্মী। ইন্দ্র নার্সটিকে বলল যে আমার অফিসে একটু কাজ আছে, তোমরা কি সন্ধ্যামণির লক্ষ্য রাখতে পারবে? নার্সটি বলল, আপনি নিশ্চিন্তে অফিসে যান, আমরা সন্ধ্যামণির দেখাশোনা করব। ওনাকে দেখাশোনা করাটা তো আমাদের সৌভাগ্য। এরপর সন্ধ্যামণির মনে পড়তে থাকে তার অ্যাক্টিংগুলো, এই ইন্দ্রর সঙ্গে সে কত রকমের শট দিয়েছে। আর মনে পড়তে থাকলো পার্থর সঙ্গে কাটানো সময়গুলো। সন্ধ্যামণি মনে মনে ভাবল, এই নার্স মিথ্যে, ডাক্তার মিথ্যে, নার্সিংহোম মিথ্যে, সব মিথ্যে, কিন্তু আমি তো কিছু প্রমাণ করতে পারবো না, তাই জন্য আমাকে আমার আসল বাড়িতে ফিরতে হবে। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যামণি গোটা শরীরে একটা চাদর মুড়ি দিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়ল। ছুটতে ছুটতে চলে গেল নিজের বাড়িতে, মানে পার্থর বাড়িতে।
বাড়িতে ঢুকে দেখলো বাড়ির ভিতরে কেউ কোথাও নেই। নিজের রুমে গিয়ে দেখলো সেখানে অপলা শুয়ে আছে, ঘুমোচ্ছে। সন্ধ্যামণি তো অবাক হয়ে গেল, আমার এই বাড়িতে আমি নেই, অথচ এখানে অপলা শুয়ে আছে। ছুট্টে বাড়ি থেকে বেরিয়ে এলো সন্ধ্যামণি। গেটের সামনে এসে ভাবতে থাকলো, এখানে এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। মাঝ রাস্তার উপর দিয়ে আনমনাভাবে হেঁটে চলতে লাগলো সন্ধ্যামণি। সামনে দিয়ে একটা ট্রাক আসছিল। সন্ধ্যামণি তখন ভাবতে লাগলো যে সন্ধ্যামণি তাহলে শুধুই সিরিয়ালের ক্যারেক্টার নয়, সন্ধ্যামণি সত্যি। বেশ, তাহলে সন্ধ্যা নিজের ইচ্ছে মতো যা খুশি করুক। ট্রাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি সন্ধ্যামণি, মানুষ সন্ধ্যামণি, আমি কোনো চরিত্র নই, আমার জীবনটা সিরিয়াল নয়, আমি মরতে চাই নিজের ইচ্ছেই। ট্রাকটা সামনে চলে এলেই ইন্দ্র সেখানে এসে পৌঁছে সন্ধ্যামণিকে এক ঝটকায় সেখান থেকে সরিয়ে নিল। সন্ধ্যামণি ছিটকে চলে যাবার পর একটাই কথা মাথায় এলো, তার সন্তানের। সে বলল, আমার বাচ্চা। তখন ইন্দ্র বলল, আমাদের বাচ্চা ঠিক আছে, সব ঠিক আছে। এই বলে তাকে বাড়িতে নিয়ে গেল। বাড়ি ফিরে সন্ধ্যামণি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে ভাবতে থাকলো, আমি হার মেনে নিলাম, আমি এই বোকা বাক্সতেই বন্দি হয়ে থেকে যাব, এই চৌধুরী বাড়ির সন্ধ্যামণি হয়ে। বাড়িতে সন্ধ্যামণিকে স্বাদ খাওয়ানোর আয়োজন শুরু হয়েছে। নিজের হাতে পায়েস তৈরি করছে সন্ধ্যামণির শাশুড়ি মা। আর এদিকে সন্ধ্যামণির বড় জা আর ননদ মিলে প্ল্যান করেছে সেই পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে সন্ধ্যামণিকে মেরে ফেলার। তাই জন্য সোহাগকে কোনো রকমের ছুতোয় বড় জা ডেকে নিয়ে গেল শাড়ি পরানোর জন্য, আর ননদ গেল ওর মার কাছে। ওর মাকে নানান রকম কথাবার্তায় ভুলিয়ে দিয়ে শাড়ি চেঞ্জ করবার জন্য তার ঘরে পাঠালো, এবং সেই ফাঁকেই সেই পায়েসের মধ্যে বিষটাকে মিশিয়ে দিল সন্ধ্যামণির ননদ। কেউ বুঝতেই পারল না ওদের এই চক্রান্ত। কিন্তু সোহাগের মনটা খচখচ করতে থাকলো ওদের দুজনকার এই অদ্ভুত আচরণের জন্য। সঠিক সময়ে সবকিছু সাজানো হলে সন্ধ্যামণি সেখানে এলো। সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে, হরেক রকমের পদ আয়োজন করা হয়েছে সন্ধ্যামণির জন্য, এবং সেখানে সেই পায়েসটাও ছিল। সন্ধ্যামণির শাশুড়ি মা নিজের হাতে সন্ধ্যামণিকে পায়েস খাওয়াতে যাবে, তখন সোহাগ হঠাৎ করে চিৎকার করে উঠে বলল, মণিমা, এই পায়েসটা খেও না, আমি তোমার জন্য আলাদা করে অন্য পায়েস বানিয়ে নিয়ে আসছি। আমি ভালো বলছি মণিমা, তুমি এই পায়েসটা খেও না। কিন্তু সন্ধ্যামণি বলল যে ঠাকুরের থালা থেকে পায়েসটা না খেলে তো বাড়ির অমঙ্গল হবে। তাই এক প্রকার জোর করেই সন্ধ্যামণি ও শাশুড়ি মায়ের হাত থেকে চামচের পায়েসটা খেয়ে নিল। এরপর একটু পর থেকেই সন্ধ্যামণির মাথা ঝিমঝিম করতে শুরু করলো, আর সন্ধ্যামণি কেমন যেন নেতিয়ে পড়তে থাকলো। ইন্দ্র সেখানে এসে সন্ধ্যামণির কাছে বসলে ইন্দ্রর গায়ে হেলে পড়ল সন্ধ্যামণি। ইন্দ্রকে বলল সন্ধ্যামণি, ইন্দ্র, আমার আর মা হওয়া হলো না। এরপর সন্ধ্যামণির মুখ দিয়ে গ্যাজলা বেরোতে শুরু হলো। ইন্দ্র বলল, পায়েসের সঙ্গে কি মিশিয়েছিলে তোমরা? কে কি খাইয়ে দিলে আমার সন্ধ্যামণিকে? এভাবেই সবাই খুব কাঁদতে থাকলো। সন্ধ্যামণি ইন্দ্রর কোলে মাথা দিয়ে ঢলে পড়ল। সেই সময় সেটার সবাই হাততালি দিয়ে উঠে বলল, পারফেক্ট শট। সবাই হাততালি দিতে থাকলো। এরপর হঠাৎ করে সন্ধ্যামণি দেখলো যে আবার সে সেটে ফিরে এসেছে। অবাক হয়ে গেল সন্ধ্যামণি, এতক্ষণ পর্যন্ত তো এখানে একটাও ক্যামেরা লাইট কিচ্ছু ছিল না, ফ্লোরের কোনো মানুষই ছিল না, হঠাৎ করে এখানে এরা চলে কি করে এলো? এতদিনই বা এদেরকে আমি দেখতে পাইনি কি করে? সবাই খুব আনন্দের সঙ্গে পারফেক্ট শট দেওয়ার জন্য সন্ধ্যামণিকে শাবাশি দিতে থাকলো। সন্ধ্যামণি এক প্রকার অবাক হয়ে সবাইকার দিকে মুখ চাওয়াচাই করতে থাকলো। এরপর কেক নিয়ে আসা হয়েছে। সন্ধ্যামণির চরিত্রটা শেষ হয়ে গেছে, আজকেই তার লাস্ট শুট ছিল। সোহাগের ঘর সিরিয়ালের যিনি স্ক্রিপ্ট রাইটার, তিনিও এসেছেন কেক কাটার জন্য, আর সন্ধ্যামণিকে এই খুব সুন্দর শটটা দেবার জন্য প্রচণ্ড শাবাশি জানালো। তিনি বললেন, এবার ছুটি অপলা, এবার তুমি খুশি তো? ইন্দ্র মানে প্রতীক সেই সময় বলল, এই সন্ধ্যামণিকে মেরে ফেলাটা একটা মাস্টার স্ট্রোক। ওর মতো একটা ক্যারেক্টার যদি রিপ্লেস হয়ে যেত তাহলে পাবলিক নিতই না। স্ক্রিপ্ট রাইটার বললেন, লাস্ট কদিন ধরে তুমি খুব আপসেট ছিলে তাই না? আসলে এতদিনের একটা চরিত্র বয়ে বেড়ানো এবার হয়ে গেল, এবার ছুটি।
কিন্তু সন্ধ্যামণির আনন্দ হওয়ার বদলে তো কষ্ট হচ্ছে কেন? মেকআপ রুমে গিয়ে যখন মেকআপ তুলতে যাবে, তখন প্রেগন্যান্সি প্রপটা খুলতে গিয়ে সন্ধ্যামণি হাউ হাউ করে কেঁদে ফেলল। সে এতদিন প্রেগনেন্ট ছিল এটা ভেবেই তার ভালো লাগছিল। কেননা এর আগে অপলা বারবার প্রেগনেন্সি টেস্ট করবার পরও কখনো প্রেগনেন্ট হয়ে উঠতে পারেনি। এই নকল প্রেগনেন্সিটাকেই অপলা সত্যি ভেবে নিয়েছিল। তাই তার প্রেগনেন্সি প্রপ খুলবার সময় প্রচণ্ড রকমের যন্ত্রণা হচ্ছিল। সেট ছেড়ে বেরিয়ে বাড়ি যাবার সময়ও খুব খারাপ লাগছিল অপলার। এতদিন যে চরিত্রটাকে ছাড়বার জন্য ছটফট করছিল, আজ যখন সবকিছু শেষ হয়ে গেল, তখন সেই চরিত্রটার জন্যই মন খারাপ হচ্ছে অপলার। সেট থেকে বেরিয়ে অপলা সোজা গেল সেই ক্যাফেতে। সেখানে পার্থ এর জন্য ওয়েট করছিল। পার্থর কাছে গিয়েও মনমরা হয়ে বসে থাকলো অপলা। পার্থ জিজ্ঞেস করলো, কি রে, প্রচন্ড স্ট্রেস গেল তাই না এই 2 মাস ধরে? এই 2 মাস ধরে তুই আমার সাথে একটা কথাও বলিসনি। সেই লাস্ট যেদিন এলি, যেদিন তোকে বললো ওরা ছাড়বে না, আরো 2 মাস করতে হবে, সেদিন তুই একটা কথাও বললি না, কিচ্ছু খেলি না, মাথা গরম করে চলে গেলি। আজ তো অন্তত কিছু খা, ভালো মন্দ। তখন অপলা বলল, কতদিন হবে? পার্থ বলল, 2 মাস তো হবেই। 2 মাস তুই কিচ্ছু খাসও নি, কারোর সাথে কিছু কথাও বলিসনি। সেট থেকে বাড়ি ফিরতিস, কিছু না খেয়েই ঘুমিয়ে পড়তিস, আবার সকাল হলেই শুটিং এর জন্য বেরিয়ে যেতিস। এই 2 মাস ধরে কন্টিনিউ তোর এটাই চলছিল। ঝিনুকের বিয়েতেও তুই আসতে পারলি না। পার্থ বলল, আমি বাড়ি ফিরে এসে দেখি তুই না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিস। অপলার মনে পড়ল সেদিন রাত্রের কথা, যেদিন ও বাড়ি ফিরে এসেছিল, আর সেখানে অপলাকেই শুয়ে থাকতে দেখেছিল বিছানাতে। বাড়িতে কেউ কোথাও ছিল না। অপলা বুঝতে পারল এতদিন ও বাস্তব আর কল্পনার মধ্যে জড়িয়ে গেছিল। নিজের চরিত্রের মধ্যে এতটাই ডিপলি ঢুকে গেছিল যে বাস্তবটাকে প্রায় হারিয়েই ফেলেছিল। বাড়িতে এসে শাশুড়ি মা জিজ্ঞেস করলে তাকেও সে একই কথা বলল অপলা। অপলা বলল, আমার মনে হচ্ছিল ওই সেটটাই আমি আটকে পড়ে গেছি। বারবার বাইরে বেরোনোর চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। ওর মনে হচ্ছিল ও এই বাড়িতে আর পার্থর কাছে কোনোদিনই ফিরে আসতে পারবে না। অপলার শাশুড়ি মা অপলাকে বুকে জড়িয়ে ধরে বলল, জানিস তো, আমাদের সবার এটা হয়। একই জিনিস অনেক দিন ধরে করতে করতে মনে হয় আর এটা থেকে বেরোতে পারবো না। আসলে আমরা বড্ড লোভী। যা আমাদের আছে আমরা কেউ সেটা নিয়ে খুশি থাকতে পারি না। পরদিন সকালবেলায় অপলা অনেকটা রিল্যাক্স বোধ করলো। পার্থকে নিয়ে সে বাইরে বেরোলো। ওরা দুজন আইসক্রিম খেতে গেল। সেই সময় পার্থ দুটো নিউজ অপলাকে শোনাবো বলল। একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। প্রথমে কোনটা শুনবে? অপলা বলল, প্রথমে ব্যাড নিউজটাই শুনবো। তখন পার্থ বলল, ওর দ্বারা বিজনেসটা আর হবে না, বিজনেসটা ওর ধসে গেছে। আর গুড নিউজটা হলো, সমীরন্দা যে কন্ট্যাক্টটা দিয়েছিল না, সেই চেন্নাইয়ের ফর্মটা, ওরা গত সপ্তাহে একটা ইন্টারভিউ নিয়েছিল অনলাইনে। আই গট দ্য জব। পার্থ বলল, 2 দিন আগেই জানিয়েছে, আমি তো র্যাপ আপটার জন্য ওয়েট করছিলাম। কিন্তু অপলার মন পড়ে আছে তার সে প্ল্যানিং এর দিকে, তার মা হওয়ার দিকে। পার্থই যদি না থাকে তার সংসারের কি হবে? তার মনটা খুব একটা ভালো রইল না। এত ভালো একটা খুশির খবর শুনেও অপলার মনটা কেন জানি না খুশি হতে পারল না। এরপর আমরা দেখতে পাই 3 মাস পরের ঘটনা, যেখানে বাড়ির সিঁড়িতে বসে একা একাই চা খাচ্ছে অপলা। সেই সময় পার্থর ফোন আসে। পার্থ বলে, কি রে, আজ কদিন এত তো শিডিউল ছিল যে তোর সঙ্গে কথাই হয়নি, তুই কবে আসবি এখানে? কিন্তু অপলা কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল। এরপর আমরা দেখতে পাই অপলাকে আবার সেই সন্ধ্যামণির চরিত্রে। এখানে সন্ধ্যামণির আবার একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, তাকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে সন্ধ্যামণি। আর আমাদের সোহাগেরও বিয়ে হয়ে গেছে, বিশাল হ্যাপি ফ্যামিলি। ইন্দ্র গেছে তার মেয়ের জন্য বেলুন নিয়ে আসতে। সবাই খুব মজা করে আনন্দ করে দিন কাটাচ্ছে। এটাই দেখতে পাওয়া যাচ্ছে মন সোহাগের ঘর সিরিয়ালের ঘটনাগুলিতে। মন সোহাগের ঘর সিরিয়ালে সন্ধ্যামণির কামব্যাকে দর্শকেরা তো প্রচন্ড খুশি। সন্ধ্যামণি মনে মনে ভাবলো, আমি এখানেই বেশ ভালো আছি পার্থ, আমার এই জগৎ নিয়ে, আমার তৈরি করা জগৎ নিয়ে। তো বন্ধুরা, এভাবেই মন সিরিয়ালের ঘর সিরিয়ালটি আবার শুরু হয় এবং সেই জগৎ নিয়ে সন্ধ্যামণিকে আমরা তার মেয়েকে নিয়ে খুশি থাকতে দেখতে পাই। কিন্তু সন্ধ্যামণির নিজের বোধহয় আর মা হওয়া হয়ে উঠল না।
তো বন্ধুরা, এখানেই আমরা বোকা বাক্সতে বন্দি সিরিজটিকে শেষ হতে দেখতে পেলাম। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।